পডকাস্টের পরবর্তী গেস্টদের অনেক কষ্ট হবে এই এই লেভেল অফ ইন্টেলিজেন্সকে ম্যাচ করা। আরে না ভাই, এনিওয়ে, অনেকক্ষণ আমরা মেডিকেল কারিকুলাম, চাপ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আমি যদি এটা অনেস্টলি বলি, আমাদের পডকাস্টের মূল থিমই হচ্ছে লেটস বি অনেস্ট। আমি তোকে ইন পার্টিকুলার, আমাদের জুনিয়র ব্যাচ, তুই তো আমার ইমিডিয়েট জুনিয়র, এই জুনিয়র ব্যাচগুলোর মধ্যে তোর চালচলন আমাকে অনেক ফ্যাসিনেট করে। কেন? কারণ আমি তোর বল, চিন্তা ভাবনা, কথাবার্তা, ফেসবুকে যে লেখাগুলো দিস, একটা অন্যরকম একটা আধ্যাত্মিকতার ছাপ পাই। তো এটার আধ্যাত্মিকতা। এটার আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কি? এটা কি তোর আপব্রিঙিংয়ের সাথে, বা তুই কোন জেলায় বড় হয়েছিস, কিভাবে, এটাও একটু আমাদেরকে জানা। অ্যান্ড আধ্যাত্মিকতা বলতে রিসেন্টলি বাংলাদেশে, বিশেষ করে জুলাইয়ের পরবর্তীতে, ইসলাম নিয়ে কথা বলার একটা ফ্লেক্সিবিলিটি তৈরি হয়েছে। আমরা একটু একটু বাক স্বাধীনতা পাইছি। আগে তো মানে কেউ একজন একটা অনুষ্ঠানে যাবে, পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে যেতে অনেক সময় ভয় পাইতো। সে সুন্নতি পোশাক পরে কমফোর্ট ফিল করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে জাস্ট ওই একটা এক্সট্রা প্রেশারকে অ্যাভয়েড করার জন্য হয়তো শার্ট প্যান্ট পরে গেল, বা নিজের ওই সুন্নতের প্রতি ভালোবাসাটাকে একটু দমায় রাখতো, বা কোনো গ্যাদারিংয়ে বা কোনো ফেসবুকে নিজের অ্যাকাউন্টে নিজের ওয়ালে ইসলাম নিয়ে মত প্রকাশে একটু হেজিটেশন ফিল করতো সবাই। এখন সেটার আবার চেঞ্জ হয়েছে অনেক। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম সম্পর্কে কথা বলা, দিনকে আপহোল্ড করা, সুন্নতকে আপহোল্ড করার সিলসিলা বেড়ে গেছে। তোর আইডিতেও যখন আমি এই দিন সংক্রান্ত কোনো কথাবার্তা দেখি, বা তুই আমাদের সাথে যখন কথাবার্তাগুলো বলিস, ডিফারেন্ট টোন অফ একটা আধ্যাত্মিকতা আমি পাই। তো এটা কি তোর আপব্রিঙিং, বা তোর ছোটবেলায় কোনো ওস্তাদ ছিল কিনা, বা এটা একটু আমাদেরকে বল, যে এটার ব্যাকগ্রাউন্ডটা কি, উৎসটা কি? এইখানে আসলে বিষয় থাকে আইডিওলজির, তাই না? আমরা কোন পরিবেশে বড় হয়েছি এটা আমাদের আইডিওলজি বিল্ড আপে অনেক বেশি ভূমিকা রাখে। মানে ভূমিকা রাখে। আমি কেমনে বড় হয়েছি, কোন জায়গায় বড় হয়েছি। আমি মোটামুটি কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে? এখন আমার মধ্যে আধ্যাত্মিকতা আসা, এটা শুধু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করা এই কারণটা যথেষ্ট না, ঠিক আছে? কারণ এমন অনেক ভালো ফ্যামিলি থেকে ছেলে আমরা দেখছি যারা হচ্ছে ইয়ে হয়ে গেছে, বখাটে হয়ে গেছে, বকে গেছে, গেছে না? প্রথম কথা হচ্ছে উম, মানুষ একলা যথেষ্ট না। সে কখনোই একলা যথেষ্ট না। যখন দুনিয়াতে আদম আলাইসাল্লাম আসলেন, সে বললো যে আমি একা ফিল করি। হাওয়া আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠানো হলো। মানুষ দুনিয়াতেও একলা না, মানে একলা যথেষ্ট না। ধরেন আপনি কোনো একটা কাজ করবেন, কাজ করতে গেলে আপনি নিজে একলা যথেষ্ট না, আপনার আসলে একটা সাহস লাগবে, তাই না? এখন এই সাহসটা আপনি কোনখান থেকে পাবেন, মোটিভেশনটা কোনখান থেকে পাবেন? কারোর জন্য এই মোটিভেশনটা হচ্ছে গড, আল্লাহ। কারোর জন্য এই মোটিভেশন হচ্ছে কোনো একটা ফেমাস পার্সোনালিটি, স্টিভ জবস, বিল গেটস, শাহরুখ খান, সালমান খান, তাই না? তো আমাদের আসলে কনসিয়াসলি অর সাবকনসিয়াসলি আমরা কাউকে না কাউকে ফলো করি, ফলো করি, কোনো না কোনো একটা সোর্সকে আঁকড়ে আমরা ধরি আর কি। মানে আমাদের নিজেদের সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে মানি, তাই না? তো এটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। আধ্যাত্মিকতার বিষয় যেটা কতটা আধ্যাত্মিক এটা আমি আসলে বলতে পারবো না। মানে আমি মনে হয় বলবো যে আপনি আধ্যাত্মিক বলে আসলে অনেক বড় বলে ফেলছেন, ঠিক আছে? মানে মোটামুটি আর কি, যে আপনার কাজে কর্মে ধর্মীয় অনুশাসনের ছাপ থাকবে, তাই না? দেখেন, সূরা ইউনুসেই তো সম্ভবত আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে তারা বিপদের সময় আমাকে মনে করে, বিপদ কেটে গেলে আবার ভুলে যায়, তাই না? এইখানে কাদেরকে ডিপিক্ট করা হচ্ছে? এমনি মানুষ যারা, তাই না? বিপদের সময় আল্লাহ আল্লাহ, বিপদ ফুরাইলে হচ্ছে অন্যরকম হয়ে যায়। তো ছোটবেলা থেকে আব্বা আম্মাকে নামাজ পড়তে দেখছি, আমাকে নামাজ পড়তে বলছেন, এটা তো হ্যাবিট। আমি হ্যাবিচুয়ালি নামাজ পড়ি,
ঠিক আছে? তো নামাজ পড়লেই তো আপনার মধ্যে আসলে চলে ডিভাইনিটি আসবে এরকম। গ্রো করবে না, তাই না? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, একটা দিনই পরিবেশের মধ্যে আমি থাকতে এটাই হবে। জানতে চাচ্ছি আর কি, তোর কি সেই মানে পারিবারিক ছাড়াও তোর আপব্রিঙ্গিং এর মধ্যে সেই সেই শিক্ষাগুলা ছিল আপব্রিঙ্গিং এর কিনা? মধ্যে আসলে প্রথম কথা হচ্ছে আমি কনজারভেটিভ মানে একটা প্র্যাকটিসিং ফ্যামিলি থেকে বিলং করি। এই জন্য আশেপাশে এনভায়রনমেন্টটা পাইছি যেখানে আসলে কাজে কর্মে আল্লাহকে স্মরণ করা হয়। হ্যাঁ, আরেকটা বিষয় যে পড়াশোনা, আহ, কোরআন হাদিস পড়াশোনার কিছু সুযোগ হয়েছে। বিভিন্ন বড় ভাই, আব্বা আম্মা তো ছিলই, এর পাশাপাশি বন্ধু বান্ধব, বড় ভাই, তাদের ইনফ্লুয়েন্সে কোরআন হাদিস কিছু পড়াশোনা হয়েছে। আবার একটা এই এই সার্কেলের মধ্যে থাকলে আপনি শুনেও অনেক কিছু শিখতে পারবেন, দেখেও অনেক কিছু শিখতে পারবেন। যেমন ধরেন যে আমি ছোটোতে নামাজ পড়তে যখন যাইতাম, তো তখন আসলে প্যান্ট টাকানোর নিচে থাকতো আমার, তো ওই জ্ঞানটা আমার ছিল না, বা বাসায় আব্বা আম্মু ওইভাবে বলে নাই। কারণ তো আমি দেখতাম যে এক ভাইকে, যে সে নামাজ পড়ার আগে টাকনুটা গুছায়, মানে টাকনুর উপরে তোলে, প্যান্টটা গুছায়। তো ওটা আমি দেখে ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কেন। তারপরে সে এর পিছনে যুক্তিগুলা কারণ দিল। মাসলা মাসাইল বলল। তারপরে তখন আমি শিখলাম যে এটা হচ্ছে আমাকে গুছাইতে সাহায্য করবে। ঠিক আছে? তার মানে এখানে আসলে এটা একটা বিষয় হচ্ছে যে আমার ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট, আমি যেই পরিবেশে বড় হয়েছি। আর একটা হচ্ছে যে আমি আমার যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করছি। আমার কাছে এই আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা নিজের মধ্যে আনা এটা লজিক্যাল মনে হয়েছে। দ্যাট ইজ হোয়াই আমি আসলে প্র্যাকটিসিং গ্রাউন্ডে আসি। আলহামদুলিল্লাহ, এটা 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 এই এটা ছিল। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, এবং এটা সবারই দায়িত্বের সাথে হেফাজত করা উচিত। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আধ্যাত্মিকতা দিয়ে, আমি আধ্যাত্মিকতা দিয়ে যেটা মিন করছি যে, দেখ আমাদের ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ অনেকেই আছে ফলো করার মতো দিনই চিন্তা চেতনা এবং লাইফস্টাইল নিয়ে তারা চলতেছে, ফলো করার মতো, ফর শিওর। বাট আমি তোর মধ্যে যেটা পাইছি যে তুই যখন যে কোনো বিষয়কে অ্যাড্রেস করছিস, আহ, তোর যে চয়েস অফ ওয়ার্ডস, শব্দ চয়ন, এখানে উর্দু কিছু কথাবার্তা চলে আসে, কিছু শায়েরি। আমি এটার ইয়াটা জানতে চাচ্ছিলাম, কারণ ও আচ্ছা। কারণ আমি তো মানে এবার আমরা তো আলহামদুলিল্লাহ এখন ভার্সিটিতে বল, স্কুল কলেজগুলোতে বল, সব লেভেলে এই এই কার্যত এই এই সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলার যেগুলা, সেই সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যেখানে কারিকুলামের মধ্যে কতটুকু ইসলাম এর মূলনীতিগুলোর সাথে সামঞ্জস্য রেখে পড়াশোনা করানো হয়, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার জায়গা আছে। এমন জায়গাগুলোতেও তুই যদি চাস, এখন সব জায়গায় একটা দিন মেনে চলা বন্ধু বান্ধব এবং সার্কেল পাবি। সো এটা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অ্যাভেলেবল। আমি তোর মধ্যে যেটা দেখছি যেটা খুব বেশি অ্যাভেলেবল না, তো শব্দ চয়নের মধ্যে একটা উর্দু ভাষার একটা প্রভাব বা একটা কাব্যিকতার একটা আলাদা ছন্দ, এইটা কিভাবে, এই আচ্ছা, শায়েরির অভ্যাসটা কিভাবে? আপনি আসলে এক্স্যাক্ট জিনিসটা এখন অ্যাড্রেস করলেন। ঠিক আছে? আমি তখনকার আধ্যাত্মিকতার কথা ভাবছি যে হচ্ছে আপনি বলতেছেন যে আমি ধার্মিক কেন, বা মানে এটাও কতটা মানে আছে, ধার্মিক আসলে বাট ওই ওইভাবে যে বলবো একটা না। উর্দু ভাষার আচ্ছা একটা আচ্ছা, ছাপ। বুঝছি। এটা আসলে প্রথম কথা হচ্ছে শুধু উর্দু না, আমি একটু লেখালেখি করি, যদিও নিতান্তই অখাদ্য লিখি। না, অখাদ্য কেন হবে, আমরা তো তোর লেখার ফ্যান। না, এইখানে আসলে লিখি আমি মেইনলি শায়রি। একটা সময় ভালো মানে লম্বা লম্বা কবিতা লিখতাম। আহ, তো এইখানে বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমে যেটা বললেন যে উর্দু ওয়ার্ড পাওয়া যায়, অ্যাকচুয়ালি উর্দু না, শুধু উর্দু না, হিন্দি, উর্দু, ফার্সি, পশতুন। হ্যাঁ, এই এই যে ওয়ার্ডগুলা, না না, আপনি যেই ওয়ার্ডটাকে উর্দু বলে জানেন, হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু মানে পশতুন ভাষা থেকে ডিরাইভড। পশতুন কি আফগানিস্তানের ভাষা না, নাকি পাকিস্তানের? পশতুন আসলে আহ, এই এই ভাষাগুলো আফগানিস্তান হচ্ছে এই যে, পাকিস্তানের ডিফারেন্ট কিছু রিজিয়নে হ্যাঁ আছে। হ্যাঁ, ডিফারেন্ট কিছু রিজিয়নে আছে, মানে এগুলো হচ্ছে আপনার জাতিতাত্ত্বিক হুম ভাষা হুম। আর কি, নৃতাত্ত্বিক ভাষা। যাই হোক, আহ, শায়েরির উত্থান এটা বহু মানে পুরানা, শায়েরি জিনিসটা বহু পুরানা।
এটা হচ্ছে আপনার নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে আমির খসরু। হালে সবচেয়ে বেশি কথা বলা হয় মির্জা গালিবকে নিয়ে, ঠিক আছে। এর বাইরে সমসাময়িক সময়ে জন এলিয়া, আহমেদ ফারাজ এবং মোস্ট ইম্পর্টেন্টলি আল্লামা ইকবাল, ঠিক আছে। তাকে তো মেনশন করতে হবেই। হ্যাঁ, মেনশন করতে হবে। আহ, আমি আসলে ফেসবুকে রিল দেখতে দেখতে শায়েরিগুলো শুনতে অনেক ভালো লাগতো। তো শায়েরির বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এখানে আপনার জীবনকে পোর্ট্রে করা হয়। জীবনের বিভিন্ন দিক খুব ছোট 2 লাইনে আপনারা বুঝাই দিবে। অনেক বেশি কথা, মানে আপনি অনেক বেশি কথায় যা বলতে পারবেন না, 2-3টা শায়েরির 2 লাইনে, লাইনে তা হ্যাঁ। বলতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করলো যে ঘন্টার পর ঘন্টা কথা বলে আমি যে মেসেজটা কাউকে দিতে পারি না, 2 লাইনেই সেই মেসেজটা কাউকে দেওয়া যায়। অনেক বেশি কিছু বলা যায় এই 2 লাইনের মধ্যে, হ্যাঁ। এবং এটা শুনতেও বেশ সুন্দর, তবে লেখা কঠিন, হ্যাঁ। তা আমি আগে এমনি বাংলা কবিতা লিখতাম। এটা কবে থেকে? এটা অনেক আগে থেকে, 6-7 না আরো পরে? 8-9, আচ্ছা আচ্ছা, হাই স্কুল লাইফ থেকে। হাই স্কুল লাইফ থেকে। তো এইখান থেকে শায়েরি লেখার মোটিভেশন পাওয়া আর কি, যে অল্প কথায় অনেক কিছু বলা যায় আর কি, ঠিক আছে। মানে 2 লাইনে আপনি জীবনের এমন একটা সত্যকে তুলে ধরতে পারবেন যেটা আপনাকে ঘন্টার পর ঘন্টা বোঝানোর পরেও আপনি বুঝবেন না, ঠিক আছে। এই হচ্ছে মূলত শায়েরির প্রতি আমার ভালো লাগা, কি বলবো? ভালোবাসা। এখন তো আমি জানি তুই লজ্জা পাবি, না করার চেষ্টা করবি, বাট আচ্ছা, আমি এইটুকু জিনিস অন্তত তোকে আগেই বলে রাখছি যে আমাদের অডিয়েন্সের জন্য এবং আমার আমার জন্য ইন পার্টিকুলার একটা সুন্দর শায়রি তো আজকে শোনাইতেই হবে সিয়াম, প্লিজ। শায়েরি শুনাইতে হবে ভাই। ইরশাদ আচ্ছা, ইরশাদ। না না না, আমি আমি আসলে ওই কিছু মানুষ আছে না যারা আসলে প্রতিভাবান, কিন্তু তারা বলবেন যে তুমি একটা গান শোনাও, সে কিছুক্ষণ ভাব নেবে যে শোনাবো না শোনাবো না, কিন্তু পরে সে শোনায়। মানে সে চায় যে আমাকে আরেকটু, এটাই আদিক খাতারা স্কিপ কর, হ্যাঁ এবার আমাদেরকে হ্যাঁ, শোনায় দেখ। আমি ওরকম না, আপনি শুনাইতে বলছেন আমি যাক, শোনাবো। মাশাআল্লাহ, ইরশাদ সিয়াম। উম, আচ্ছা, আহ, আমরা আসলে মানুষ সামাজিক জীব, তাই না? সমাজে চলাফেরা করি, বহু মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মানুষের সঙ্গে দেনা পাওনা হয়, আহ, মানসিক সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, সব কিছু থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের আপন কয়জন হয়, তাই না? খুব কম। যেমন আহমেদ ফারাজের 2টা লাইন আছে, উনি বলতেছেন যে तुम तकल्लुफ़ को भी अखलास समझते हो फराज, तुम तकल्लुफ़ को भी अखलास समझते हो फराज, दोस्त नहीं होता हर हाथ मिलाने वाला। ঠিক আছে, আমি যদি একটু বাংলায় বলি তাকাল্লুফ তাহলে আর আরেকটা ওয়ার্ড কি ছিল? ইখলাস, আখলাস, এটা ঠিক মিনিংটা আছে। বল। तुम तकल्लुफ़ को भी अखलास समझते हो फराज। দেখেন, তাকাল্লুফ শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা, ঠিক আছে। ইখলাস শব্দের অর্থটা নিষ্ঠা। হচ্ছে আন্তরিকতা বা কারো প্রতি গ্র্যাটিটিউড শো করা। তো তাকাল্লুফ মানেও আমি পাচ্ছি যে কারোর প্রতি সম্মান প্রদর্শন, আন্তরিকতা প্রদর্শন। ইখলাস মানেও তাই। তাকাল্লুফ আর ইখলাসের মধ্যে পার্থক্য কোথায়? এইখানে আমি সূরা ইখলাসের রেফারেন্স দিতে চাই। সূরা ইখলাস কি জন্য নাজিল হয়েছে? আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য, তাই না? এবং কি বলা হয়েছে যে কুল হু আল্লাহু আহাদ, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? তার মানে যেইখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হচ্ছে, সেই সূরাটার নাম কি? ইখলাস, ঠিক আছে। তো তাকাল্লুফের সঙ্গে ইখলাসের পার্থক্যটা এইখানে। মানে একটার মধ্যে আমার নিয়ত ঠিক আছে আর একটার মধ্যে নিয়ত ঠিক নেই, এরকম কি? না না, ইখলাস মানেও কি বললাম? আন্তরিকতা। আন্তরিকতা মানেই তো মানে আমি এটা মানে আল্লাহর জন্যই করতেছি বা নিয়ত ঠিক রেখে করতেছি, এটাই তো ইখলাস। হ্যাঁ হ্যাঁ, না না, আমি শেষ করতে পারি। তাকাল্লুফ মানেও আন্তরিকতা, ইখলাস আচ্ছা, মানেও পার্থক্যটা আন্তরিকতা। কোথায়? ইখলাস আপনি করবেন শুধু একজনের প্রতি। আচ্ছা, কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি। বা মানে এখানে মূলত সিঙ্গুলারিটি বোঝানো হয়, মানে স্পেসিফিক করে দেওয়া হয়, স্পেশাল হিসেবে বোঝানো হয়। আর তাকাল্লুফ? ইখলাস সবার প্রতি করা হয় না, ইখলাস কিন্তু খুব অল্প মানুষের প্রতি করা হয়। আর তাকাল্লুফ মানে হচ্ছে আন্তরিকতা, ভদ্রতা। আপনি রাস্তায় একজন আছে, সালাম দিলেন, কথা বললেন, ভালো আছো নাই,
এটা তাকাল্লুফ। ইখলাস কোনটা? স্পেশাল। যেই আন্তরিকতাটা শুধুমাত্র আপনার স্পেশাল ওয়ানের জন্য আপনি রাখেন, তাই না? তার মানে আপনারে কেউ এমনি বলে গেছে কেমন আছো না এই আমি সেই, এটাকে ক্লাস মনে করি। আপনি এটাকে ইখলাস মনে করতেছেন, এটাকেই মনে করছেন সে আমাকে খুব ভালোবাসে। এর পরের লাইনে উনি বলতেছেন দোস্ত নেহি হোতা হর হাত মিলানে ওয়ালা। রাস্তায় পথে যাতায়াতে তোমার সাথে যারা যারা হাত মিলায় তাদের সবাই তোমার বন্ধু না। মাশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে বিষয় ভাই। হ্যাঁ, আমি আসলেই মেসমারাইজড। সিয়াম, তোর ভিতরে অনেক কিছু আছে। তোকে আরো লম্বা লম্বা এপিসোডে পরের সিজনে হলেও ডাকতে হবে। অনেক কিছু শেখার আছে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু যদি তোর ব্যক্তিগত জীবনের দিকে থাকি, তোর মেডিকেল অ্যাডমিশন টাইম, এইচএসসির পরের সময়টা কেমন কাটছে? আর স্পেসিফিক্যালি মেডিকেলে চান্স পাওয়ার মোটিভেশনটা কোত্থেকে? এটা কি আগে থেকে পরিকল্পিত ছিল? এটা কি আগে থেকে চাওয়া ছিল? ওই সময়টা, ওই যে এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশনের রেজাল্টের সময়টুকু কেমন কাটছে? বুঝতে পারছি আপনার প্রশ্ন দুইটা এখানে। একটা হচ্ছে যে আমি যে মেডিকেল প্রিপারেশন নেব এটা আগে থেকে ঠিক ছিল কি না, আরেকটা হচ্ছে আমি কীভাবে প্রিপারেশনটা নিলাম এইচএসসির পর। আচ্ছা, আমার ভাই হচ্ছে SS40 সলিমুল্লাহ মেডিকেল কলেজ 40 ব্যাচ, 11-12 সেশন। মানে যখন আমি ক্লাস 2-এ পড়ি তখন আমার ভাই এর সলিমুল্লাহ চেয়ে বড় মেডিকেল কলেজে চান্স পায়। মোটিভেশন আর কি তাইলে? হ্যাঁ, এবং ওই চান্স পাওয়ার পর তার প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি, যে আচ্ছা, সম্মান এটা তুই আমি একটু দেখছি। ব্যাখ্যা করতো। সবাই বলে দৃষ্টিভঙ্গির কেমন লাগছে তোর একটা ছোট ভাই হিসেবে, বা তুই কি বুঝছস তখন? এখন তো আসলে ডাক্তার টার্মটা অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, তাই তখন এটা এত অ্যাভেলেবল ছিল না। এটা আমি 10-12 আগের বছর কথা। আগের কথা হ্যাঁ। বলছি, 12 না 13 বছর, 13-14 বছরের কথা বলতেছি। তো তার প্রতি সমাজের যে নাজারা, হুম। এটা অনেক সুন্দর ছিল। ঠিক আছে, মানে এখনো আছে। হ্যাঁ, বাবা মা তাকে যেভাবে ট্রিট করতেছে, আশেপাশের সমাজ তাকে যেভাবে ট্রিট করতেছে, যে সম্মানের চোখে দেখতেছে, সেটা দেখে প্রথম আমার আসলে চিকিৎসক হওয়ার ইচ্ছা জাগে, যে অনেক বেশি সম্মান পাওয়া যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়। যদিও এখন আসলে বাস্তবতা আরো মানে ওই বাস্তবতার পর্যায়ের মধ্যে তো আরো অনেক সম্মানটা বেশি একটু থাকে। কমে গেছে হয়তো। হ্যাঁ, তো তখন তো আসলে আমি মানে অত কিছু বুঝি না। আমার দেখে ভালো লাগছে যে আমার ভাই মেডিকেল চান্স পেয়েছে, ওরা সবাই ভালোবাসতেছে, সম্মান করতেছে, দ্যাটস অল। তো ওইখান থেকে আমার মেনলি মোটিভেশন। এরপর আমার ভাই যখন বাড়িতে আসতো তখন কোনো না কোনো দেখা যেত মেডিকেল ক্যাম্প করতো, ব্লাড গ্রুপিং ক্যাম্প করতো। তো ওই ক্যাম্পগুলো যখন সে করতে যাইতো তখন আমি তার সাথে যাইতাম, কাজগুলো ইন্টারেস্টিং লাগতো আমার কাছে। ঠিক আছে, তারপরে আর এমনিতেই বাঙালি সমাজের চিকিৎসা পেশার প্রতি একটা ফ্যান্টাসি আছে ট্রু। ফ্রম দ্য ভেরি বিগিনিং। ঠিক আছে, এটা একটা বিষয় ছিল। এই হচ্ছে আমার মোটিভেশন। আচ্ছা, এখানে তুই সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার দেওয়ার আগে প্লিজ মাইন্ড করিস না, একটু অন্যরকম কোয়েশ্চেন করব। এখানে কি তুই কোনো সিবলিং কনফ্লিক্টের ব্যাপার দেখছিস, যে আমার ভাই করছে, আমার ভাইয়ের চেয়ে আমাকে বেটার করে দেখাইতে হবে, এরকম কোনো মোটিভেশন কি পাইছিস? এটা একটু অনেস্টলি না বল। না, এখানে আসলে বিষয়টা হচ্ছে বা আমার চাপ, ভাই, যে আমার ভাই করছে আমাকে তো হ্যাঁ, করে দেখাইতে হবে। না আমাকে আসলে ওভাবে চাপ দেওয়া হয় নাই, মোটিভেট করা হইতো যে তোমার ভাইয়া পারছে তুমিও পারবা। ঠিক আছে, আমার ভাই আসলে স্টার স্টুডেন্ট ছিল, সে 1 থেকে 12 মানে 10 পর্যন্ত জীবনে সেকেন্ড হয়নি এরকম স্টুডেন্ট ছিল। তারপর নটরডেম কলেজে পড়ছে। ঠিক আছে, আমি ওরকম অত ভালো স্টুডেন্ট ছিলাম না, মিডিওকার স্টুডেন্ট ছিলাম, এমন যে চেষ্টা করলে পারবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমাকে আসলে ওভাবে এক্সপেকটেশনের প্রেশারে বাবা মা রাখে নাই, আমি মোটামুটি চেষ্টা করছি। আর যেহেতু আমার নিজেরই স্বপ্ন ছিল, সেটা আমি মানে ব্যক্তি পর্যায় থেকেই চেষ্টা করছি যে আমি যাতে এটাতে সফল হই, বাবা মাকে খুশি করতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করতে পারি। কারণ মেডিকেল প্রফেশন যেহেতু আল্লাহকে রাজি খুশি করার একটা সম্ভাবনা মানে যে ইয়ে থাকে আর কি, সুযোগ অনেক ভালো। এটা হচ্ছে আমার মোটিভেশন আর কি। এরপরে যেটা প্রশ্ন যে হচ্ছে আমি এইচএসসির পরে কীভাবে প্রিপারেশান নিলাম, এইখানে আসলে প্রশ্নটা আপনার আমার মনে হয় একটু উল্টো হয়ে গেছে। কারণ এখন সবাই প্রশ্ন করে যে এইচএসসি থেকে কিভাবে পড়লে এইটা মেডিকেল চান্স আমার কাছে পাবো। খুবই, আচ্ছা যাক, তুই তোর ইয়াটা আচ্ছা, শেষ কর। না আমি আসলে আমি মানে জাস্ট হুম। অ্যাড্রেস করলাম বিষয়টা। একটা সময় ছিল যে এইচএসসির পরে পরে এভাবে হতো আর কি, কিন্তু এখন যেহেতু আসলে ফ্যাসিলিটিগুলা, পড়াশোনার যে অ্যাভেলেবল অনেক। সেটেলমেন্টগুলা, এইগুলো অ্যাভেলেবল হয়ে গেছে একদম রুট লেভেল পর্যন্ত। তো এখন
আসলে সবাই চেষ্টা করে যে এইচএসসি লাইফ থেকে তুই কি প্রিপারেশন তাই নেওয়ার। করছিস? এইখানে আসলে বিষয় হচ্ছে যে এইচএসসি লাইফের যে পড়াশোনা, বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করলে দ্যাট এনাফ, ইজ এনাফ। এটাই তো কথা। ঠিক আছে, এটা এনাফ। হ্যাঁ, বরং মেডিকেল এর জন্য ডেডিকেটেডলি এইচএসসি শুরু থেকে পড়লে যেটা হবে যে মেডিকেল অ্যারেনার বাইরের যে তাহলে আমি পড়াশোনাগুলো আছে, পিছায় যাবো না সেটাতে? হ্যাঁ ওইগুলা কিন্তু তুমি গুরুত্ব দিবে না ভাই। হ্যাঁ, যে মেডিকেলে ম্যাথ লাগে না, সে ভাববে যে না আমি তো টার্গেট মেডিকেল, ম্যাথ দরকার তো নাই, ভালো করে না পড়ি। কোনো রকমের ডে প্লাস পাইলেই হবে। ঠিক আছে, তাহলে সে যখন মেডিকেলের চান্সটা মিস তখন কি করবে, করবে সে? তখন তো সে অথই জলে পড়বে। তার মানে আমার এইচএসসিতে কাজ হলো এইচএসসির যে সিলেবাস, এটা আমি বেসিক ক্লিয়ার করে পড়বো অল দ্য সাবজেক্টস। ঠিক আছে, এরপরে এইচএসসি তুই যখন কি দিয়ে এভাবেই দিব, আগাইছিস? তখন হ্যাঁ আমি ভেবে গেছি। এইচএসসি এরপরে পরে এইচএসসির পরে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা বিশ্বাসযোগ্য একটা মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে কোচিং, মেইনলি আমার প্রিপারেশন হেল্পের জন্য ভর্তি হওয়া। এবং বিষয়টা হচ্ছে এখানেও ওই মেডিকেল তুই লাইফের কোথায় কোচিং করছিস? আমাদের এখানে কোনো প্রতিষ্ঠানের নাম নিলে কোনো অসুবিধা নেই, বল। আমি কোচিং করছি মেইনলি রেটিনাতেই ছিলাম। উন্মেষে আসলে শেষের দিকে আমি আসলে টাকা দিয়ে ভর্তি হইনি। মানে ওদের একটা পরীক্ষা ছিল, সামথিং মেডিকেল সম্ভাবনা, মানে সব কোচিংয়েরই হ্যাঁ, থাকে হ্যাঁ। এটা। তো কোচিংগুলোর যে পলিসি, এই পরীক্ষাগুলো দিলেই আপনাকে বুঝতে পারছি। স্টুডেন্ট হিসেবে শো করে। তো আমি মেডিকেল সম্ভাবনা পরীক্ষা যেটি ছিল ওটাতে ভালো করার পরে আমাকে হচ্ছে তারা ইনভাইট করে যে তুমি বাকি পরীক্ষাগুলো দাও। ঠিক আছে, তো তারপর দু একটা পরীক্ষা তাদের দিছি আর কি, মডেল টেস্ট, এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। তারপরে একটা যে মানে তার যে কোনো একটা কোচিং এসে ভর্তি হয়ে যাক, হোক অনলাইন অফলাইন, এবং ওখানকার মেন্টররা তাকে যেভাবে বলতেছে সে টু দ্য পয়েন্ট ফলো করে কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করুক, যথেষ্ট। ঠিক আছে, বেশি নৌকায় পা দেওয়ার দরকার নেই, বেশি প্রাইভেট টিউটর, বেশি কোচিং কোনো দরকার নেই। তুমি একটাকে বেস ধরো, ওখানকার মেন্টররা তোমাকে যেভাবে বলতেছে তবে সেভাবে করো। আমি এখানে একটু অ্যাড করবো তোর সাথে, সিয়াম। আমার কাছে যেটা মনে হয় এখনকার পোলাপান মানে অনেক বেশি ভাইয়াদের ওপর অতিরিক্ত নির্ভরশীল। এটা কীরকম, যে তুই যেটা বললি যে আমি যদি একটা কোচিংয়ের সাথে যুক্ত থাকি, আমি আমি আমার কোনো একটা কোচিং সেন্টারের ভাইয়াদেরকে আমার মেন্টর হিসেবে কোনো প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি। ইভেন আমাদেরও যে আমরা তো খুবই মানে নবজাতক শিশু বলতে পারো মেডিকেল অ্যাডমিশন যাত্রায়। আমরা মাত্র কত 15-16 দিন স্টুডেন্টদেরকে কিছু ফ্রি এক্সাম, ফ্রি ক্লাস দিচ্ছি, এতটুকুই আমাদের যাত্রা। আমারও যে এক্সপিরিয়েন্স এই বলতে পারো নতুন মেন্টর হিসেবে, এখনকার স্টুডেন্টরা ভাইয়াদের উপর অতিরিক্ত নির্ভরশীল এই জায়গায় যে তারা প্রত্যেকটা জিনিস তাদের ভাইয়াদের কাছ মাধ্যমে চায়। মানে ব্যাপারটা এরকম যে আমি দিনে কয় ঘন্টা পড়বো, আমার কোন দিন কোন সাবজেক্ট ধরা উচিত, ইভেন রুটিনটা পর্যন্ত বানায়। এত বেশি নির্ভরশীল হওয়া তো ঠিক না। দেখ, তোকে তো কোচিংয়ে যখন তুই ভর্তি হচ্ছিস, তুই অলরেডি তোকে একটা রুটিন কীরকম দেওয়া হয়েছে যে আগামী অ্যাটলিস্ট এক সপ্তাহ রুটিন তো দিয়ে দেওয়া হয়, আগামী এক সপ্তাহে এই জিনিসগুলো পড়ানো হবে, অ্যান্ড এই ক্লাসগুলো হবে, এই এক্সামগুলো হবে। তোর কাছে অলরেডি কিন্তু একটা রুটিন আছে। এখন সেই রুটিনটাকে তুই কীভাবে ম্যানেজ করবি? হইতে পারে যে আজকে ধর বৃহস্পতিবার রাত, শুক্রবারে কালকে আমার একটা যে ধর ডেইলি এক্সাম বা একটা সাপ্তাহিক পরীক্ষা আছে, সেগুলো অনেক কিছু আমার পড়া আছে। আমি শুক্রবারের এই এক্সামের জন্য অনেক বেশি প্রিপারেশন না নিয়ে শনিবারে যে এক্সামটা আছে সেই চ্যাপ্টারটা মনে করি আমার কম পড়া আছে, তাই আমি শুক্রবারে একটু কম পড়ে শনিবারের জন্য বেশি পড়লাম। এটা তো নিজের মাথা থেকে আসা উচিত। এইটুকু একটা জিনিসের অ্যাডভাইস নেওয়ার জন্যেও তারা অনেক সময় ভাইয়াদেরকে মানে আপনি বলে দেন, আপনি যা বলবেন তাই করবো আমি, ঠিক আছে। এটা এটা একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, ইটস ওকে। কিন্তু এখানে একটা অতিরিক্ত ফ্যান্টাসাইজ, মানে একজন মানুষ ঢাকা মেডিকেলে চান্স পাইছে দেখে উনি যা যা করছে হুবহু একেবারে আমি কপি পেস্ট করবো, একদম প্রিন্ট করে এভাবে আগাবো। অবশ্যই পড়াশোনা খুবই 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 সাবজেক্টিভ একটা ব্যাপার, ব্যক্তি থেকে ব্যক্তি। তোর পড়াশোনার স্টাইল এবং পড়াশোনার রুটিন এবং পড়াশোনায় ভালো করার পদ্ধতি আমার সাথে মিলবে না। বুঝতে পারছি ভাই। আমি মানে আপনার প্রশ্নটা যদি আমি স্পেসিফিক করি তাহলে হচ্ছে যে অতি এটা খারাপ নির্ভরশীলতা কিনা? খারাপ কিনা? আসলে ভাই, এই যে আপনি বললেন যে সে কখন কি পড়বে কি না পড়বে, হ্যাঁ, সেইটা সে তার ভাইয়ের কাছে শুনতে চাচ্ছে। হুম, ভাই মানে কোচিংয়ের ভাই আর কি।
হ্যাঁ, কোচিংয়ের ভাই বা সে যার কাছে পড়ে বা সামথিং, এটা তো আসলে তার দোষ না, আমরাই তো এইভাবে বানাইছি তাদের মাইন্ডসেট। তাই না? মানে এখানে বিষয়টা হচ্ছে, আপনাকে আগে যখন বলা হইতো যে তুমি একটা দরখাস্ত লেখো, ঠিক আছে? আপনি নিজে ব্রেন খাটায় লিখতেন। এখন আপনি লিখেন, আপনি চ্যাট জিপিটিকে বলেন যে লিখে দাও, সে লিখে দেয়, তাই না? দেয়। আপনি আগে কোনো একটা ক্লিনিক্যাল জিনিস বইয়ের মধ্যে খুঁজে পাচ্ছেন না, সিনিয়রকে কন্ট্যাক্ট করতেন যে কোথায় পাবো অথবা না পাবো। অনেকগুলো বই ঘাটতাম হ্যাঁ, নিজে, অনেক বই নিজে নিজে ঘেটে, নেটে কয়েকটা সোর্স দেখে একটা তারপরে সিদ্ধান্তে আসতাম। আপনি একটা সিদ্ধান্তে আসতেন। এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতেছেন, সে মাল্টিপল সোর্সের ইনফরমেশন একেবারেই আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। তার মানে সেইটা বুঝে গেছে যে আমার কাছে এটা অ্যাভেলেবল, যে আমি ভাইকে যখনই নক দেবো ভাইকে পাবো, ঠিক আছে? যাই মানে আহ, যাই যেভাবে চাবো ভাই আমাকে করে দিবে, যেরকম সার্ভিস চাবো ভাই দিবে, ঠিক আছে? তো এইটা যে আমাদেরও দোষ, মানে ভাইয়াদের দোষ, এমনও না। দেখেন, আপনি একটা স্টুডেন্টকে পড়ান, হ্যাঁ, মানে আপনিও পড়ান আমিও পড়াই, আপনি জাস্ট তারে পড়ায়া চলে যান, যা পড়ানো লাগে আপনি চলে যান, পড়ায়া চলে যান। আমি করি কি, পড়ানোর পরে তার খোঁজ নেই, যে কতটুকু করছে বাকি। কতটুকু পড়ছো, ঠিক আছে, কি পড়বা না পড়বা, কতটুকু পড়বা, তোমার আজকে সারা দিন বা কালকে কি রুটিন বলো দেখি, তোমাকে একটু আমি বুঝাই দিই যে এইভাবে পড়লে তোমার ভালো হবে, ঠিক আছে? আমি যখন তারে এই জিনিসগুলো অফার করব, ঠিক আছে, আমি যখন তার প্রতি হেল্পফুল থাকবো, আমি যখন যাওয়ার সময় বলে যাবো যে তুমি আমার নক দিও যে কোনো সমস্যা হলে, তখন সে আপনার কাছে যাবে না আমার কাছে তোর আসবে। কাছে আসবে ফর শিওর। তার মানে এই সার্ভিসটা আমরাই প্রোভাইড করতেছি। আমার এখানে প্রশ্ন হ্যাঁ, একটাই, সেটা হচ্ছে যে এই তুই যেটা বললি, এটা তো শিক্ষক হিসেবে কেউ যদি তার ছাত্রকে এই পরিমাণ সেবা দেয়, এটা একটা ফর শিওর প্রশংসার যোগ্য ব্যাপার। কিন্তু কথাটা সেটা না। মনে কর আমি একটা গাছকে অনেক পছন্দ করি, আমার একটা গাছ এর পরিচর্যা করি, নিয়মিত পানি দেই, আমি এই গাছটা অনেক পছন্দ করি, এটার প্রতি আমার অনেক মায়া মহব্বত আছে। আচ্ছা আচ্ছা ভাই ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো, আপনার আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছি। আপনি বলছিলেন প্রিপারেশনটা সাবজেক্টিভ, ব্যক্তি থেকে ব্যক্তি বিশেষে ভ্যারি মানে করে। ভ্যারি করে, কিন্তু স্টুডেন্টরা ভাবে যে ওই ডিএমসির ভাইয়া এইটাই যেভাবে হবে। পড়ছে ওইভাবেই পড়লেই এবং আমি পারবো। মার্কেটিংটাও কিন্তু এইভাবেই করা হ্যাঁ হয় জিনিসগুলোর। হ্যাঁ, মার্কেটিং এইভাবে করা হয় বলতে মূলত মার্কেটিংয়ের মধ্যে এরকম কথা থাকে যে সে যেভাবে পড়ছে, সে যেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করছে, হ্যাক ফলো করছে, সেগুলো তোমার এসে জানাবে। হুম, সেগুলো তোমার এসে জানাবে পড়াশোনার বিষয়, ঠিক আছে? আর যে বিষয়টা সেটা হচ্ছে সে যেভাবে করছে এটা সে জানাবে যে আমি এই ওয়েতে গিয়ে সাফল্য পাইছি। এখন ওই ওয়েটা তুমি তোমার লাইফে কতটুকু অ্যাডাপ্ট করতে পারবা, সেটাই তো প্রশ্ন। তোমার বিষয়। কিন্তু তুমি যদি ভাবো যে ওইভাবে না করলে আমি পারবো না, এমনটা না কিন্তু। কারণ দেখেন, কারো পড়ার অভ্যাস রাত 12টা থেকে ফজর পর্যন্ত, কেউ রাত 12টা থেকে 5টা বা ফজর পর্যন্ত ঘুমায়, ফজরের পরে পরে, ঠিক আছে? কারো সারাদিন পড়ার অভ্যাস, কেউ দিনে পড়তেই বসতে ইচ্ছা করে না, রাতে পড়ে, ঠিক আছে? তো এটা ব্যক্তি বিশেষে নির্ভর করবে। হ্যাঁ, তো মানে এখন যেটা ঘটছে যে কোচিংয়ের ভাইয়া না, মেনলি সোশ্যাল মিডিয়ায় কিছু পীর জন্মাইছে, ঠিক আছে? এই পীরদের এক্সট্রা আইডলাইজ করা, মানে মানে অতি, কি বলবো, অতি ভক্তি। ম্যানিপুলেটিং একটা পাওয়ার আছে, এটা তো হ্যাঁ কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ একে তো দেখ, একে সোশ্যাল মিডিয়া এখন এমন একটা জিনিস, তুই একটা ছোট 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 90 সেকেন্ডের রিলস বানাবি, মাইন্ডকে ম্যানিপুলেট করার মতো এক্স্যাক্ট সাউন্ড ইফেক্টগুলো দিবি। মিউজিক সাউন্ড ইফেক্ট এমন একটা বিষয় যেটা হচ্ছে কি তুই যদি শুনোস, ওই মিউজিক বা সাউন্ড ইফেক্টগুলো যেই ইমোশনটা তোর মনের মধ্যে ক্রিয়েট করতে চাচ্ছে, এটা কিন্তু তোর মনে তো অটো হয়ে যাবে, কারণ ব্রেন তো ওয়্যার করা ওভাবেই, নির্দিষ্ট রিসেপ্টর আছে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে ওভাবে ইয়া করে। সোশ্যাল মিডিয়া এখন অলরেডি ম্যানিপুলেট করার মতো পাওয়ার দিয়ে দিছে রিলসের মধ্যে, ভিডিওর মধ্যে, সব কিছুর মধ্যে। এটাকে তো তারা ইউজ করেই, আবার কথাগুলোও এরকম ম্যানিপুলেটিভ, এভাবে করলে এটাই হবে, এভাবে করলে এটাই হবে, এটা করো এটাই পাবা। ভাই দেখেন, আমি আমি আপনাকে সহজ ভাষায় মানে বলি। আমি আমি যেটা বলতেছি, তোকেও ইন্টারাপ্ট করি একটু, যে মানে ওনারা কিন্তু যেই বললে পীরগুলা কিন্তু এই অপশন রাখে না, কথা শেষে কিন্তু কখনো এটা বলে না যে না ভাইয়া
আমি এভাবে করছি, তোমার ডিফারেন্ট ওয়ে করারও উপায় আছে। দে ডোন্ট সে দ্যাট। তারা কি বলে, এইটাই দি বেস্ট। এই জায়গাটার সাথেই মনে কর যে ম্যানিপুলেশন আচ্ছা, একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ম্যানিপুলেশনের যে বিষয়টা, এটা আমি এভাবে বলবো, দেখেন, যেইটা আপনার নিড যেইটা, স্টুডেন্টের নিড হ্যাঁ, যেইটা, ভাইয়ার ওইটা বিজনেস। এইটাই রে, তুই একদম রাইট পয়েন্টে ঠিক হিট আছে, করছিস। স্টুডেন্টের যেটা নিড, ভাইয়ের ওইটা বিজনেস। বিজনেস জিনিসটাই এইটা যে কারো নিড ফুলফিল করবেন, ঠিক আছে, এবং সেটার বদলে সে আপনাকে সম্মানী বলেন, পেমেন্ট বলেন, যা হোক সে দিবে, ঠিক আছে। ইটস অল দ্যাট, এর বাইরে কোনো কথা নাই। এই জন্য কেউ একদম প্রফেশনাল থেকে করে, কেউ ক্রিঞ্জ মার্কেটিং করে, ঠিক আছে, কেউ স্টুডেন্টদের আবেগ নিয়ে খেলে, এই আর কি, এই হচ্ছে বিষয়, সহজ কথা। আপনার নিড যেটা, ওর কাছে ওটা বিজনেস। ট্রু, এটাই স্টুডেন্টদের বোঝা উচিত যে যে কোনো কোচিংয়ে তুমি, ইভেন আমাদের সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পেরও কিছু জিনিস অবশ্যই অবশ্যই আমরা মার্কেটিং হিসেবে, যেহেতু এটা একটা তোমার সেবার বিনিময়ে আমরা কিছু পারিশ্রমিক দাবি করতেছি, শিওরলি আমার প্রোডাক্টকে প্রমোট করার ব্যাপার এখানে থাকবে। বাট তোমাকে দেখতে হবে যে কে কত সিনসিয়ার তার কথাগুলায়, কে কতটা তার প্রোডাক্টকে বেচার জন্য বলতেছে আর রিয়েলি রিয়েলি তোমার ভালোর জন্য বলতেছে। আহ, আল্লাহ তাআলা তো মানে ব্যবসাকে এক নাম্বার পেশা এই জন্য বলে নাই যে ব্যবসা হচ্ছে যে কাস্টমারকে তুমি কতটুকু বেটার ম্যানিপুলেট করে কতটুকু বেটার রেভিনিউ জেনারেট করতে পারতেছো, এই জন্য তো আর ব্যবসা এক নাম্বার পেশা না। ব্যবসা ব্যবসা এক নাম্বার পেশা হওয়ার কারণই হচ্ছে সততা, ইনসাফ, হ্যাঁ ন্যায়। ভাই, হ্যাঁ, এই খুব সুন্দর কনসেপ্টগুলোর বলছেন। ব্যাপারে ওপরই তো ব্যবসার মহত্বটা। আমি, হ্যাঁ, আমি এক লাইনে বলি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ইমোশনাল ম্যানিপুলেশন, আবেগিক কথাবার্তা শুনে ট্র্যাপে পড়ে যাওয়া। তোমরা নির্ধারণ করো না যে আমি ভাইয়ের কাছে যাব, বাই কোচিংয়ে যাব, ঠিক আছে, ঠান্ডা মাথায় সার্ভিস কনসিডার করে, যে আসলে এইটা এইরকম ওইরকম, আবেগিক কথাবার্তা কম শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে তুমি প্ল্যাটফর্ম সিলেক্ট করো যে আমি এখানে যাব, ঠিক আছে, তোমার নিড অনুযায়ী। হ্যাঁ, দেখবেন এক এক ক্ষেত্রে এক একটা কোচিং ভালো করে, কারো ম্যাটেরিয়ালস ভালো ভালো, কারো ক্লাস ভালো, কারো ঠিক প্রশ্নের আছে, কারো কোয়ালিটি ভালো। ম্যানেজমেন্ট ভালো, প্রশ্নের কোয়ালিটি ভালো। সো তোমার যেটা নিড, হ্যাঁ, আবেগিক কথাবার্তা এইটাও কম কিন্তু শুনে। একটা বুঝতে পারার বিষয়। আমি আমি যেই পয়েন্টটা হিট করতেছি এটাই, যখন আমি অনেক বেশি ভাইয়া কি বলতেছে সেটার উপর নির্ভরশীল হয়ে যাই, তখন কিন্তু আমি বুঝবো না যে এই মুহূর্তে আমার একটা কোচিংয়ের এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, বা ভালো একটা সহায়ক বই, মেইন বই ছাড়া ম্যাটেরিয়ালস যেটাকে আমরা বলতেছি, সেটা সেটা আমার জন্য কেনা এখন বেশি গুরুত্বপূর্ণ, নাকি একদম ক্লাস করা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা এটা কিন্তু আমি তখনই বুঝবো যখন আমি নিজের অবস্থা অনুযায়ী অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে শিখবো। ভাইয়াদের পরামর্শ আমি নিব, জীবনে পরামর্শদাতা থাকবেই, বাট ওই যে পীর বানায় ফেলা কাউকে, পীর হওয়ার অর্থ কি, মুরিদ হওয়ার অর্থ কি, তুমি যা বলবা তাই, এভাবে আসলে এই চিন্তাগুলো থেকে বের হয়ে এসে ইভেন আমরা সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্প থেকে যা বলবো অক্ষরে অক্ষরে হুবহু তুমি একদম পীর মুরিদের মতো সম্পর্ক আমরা তোমাদের সাথে চাই না। আমরা চাই তুমি শুনো, আমাদের শুনো, জাজ করো, দেন ইউ ডিসাইড। আপনি আপনার যে সার্ভিসটা প্রোভাইড করার কথা, এটা প্রফেশনালি রাইট। করবেন, মানে আপনার প্ল্যাটফর্মে যেটা হ্যাঁ, টার্গেট, আমি যদি বলি সবাইকে যে আপনি আসলে আবেগ বিক্রি না করে তাকে যে সার্ভিসটা দেওয়ার কথা প্রফেশনালি, সেই সার্ভিসটা প্রোভাইড সেটাই করবেন, এইটাই হচ্ছে আপনার টার্গেট, টার্গেট। কোনো এই হচ্ছে সন্দেহই নাই আপনার এটা। আপনার প্ল্যাটফর্মের টার্গেট। এটাতে কোনো সন্দেহ নেই, এবং এটা আমরা শুধু বলার জন্য বলা না, ট্রুলি এটা, কারণ আই এম টায়ার্ড অফ দিস ভাই। এই যে মনে কর আমি অনেক আগে থেকে পরিকল্পনা করতেছি যে এই বছরে মেডিকেল অ্যাডমিশন নিয়ে কিছু কাজ করব। যখনই আমি মার্কেট অ্যানালাইসিসটা করছি আমার কাছে খুবই বিরক্ত লাগছে, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, কথাগুলা। কারণ আমরা তো পড়াশোনা করে আসছি, আমরা তো এইভাবে পীর মুরিদ সম্পর্ক রাখি নাই আমাদের ভাইয়াদের সাথে। আমরা কখনোই, আমরা ফ্যান ছিলাম অনেকের, অনলাইনে অফলাইনে অনেকের ক্লাস ভালো লাগছে, বাট দে নেভার ওয়্যার আওয়ার লাইক 100% পীর, এরকম কখনোই ছিল না। বাট এখন জিনিসটা ওইরকম একটা পীর মুরিদ টাইপের সম্পর্কের মধ্যে চলে গেছে। যাই হোক, না, এটা আনপ্রফেশনাল, মানে আনপ্রফেশনাল। তো স্টুডেন্টদের প্রতি বার্তা এটাই থাকবে যে তোমরা যেখানেই ভর্তি হচ্ছ, যতটুকুই শুনতেছো, তুমি
আহ, কথার পেছনে কথাটা ধরতে পারতে হবে। এটা কিন্তু তখনই পারে একজন মানুষ, যখন সে নিজে তার পড়াশোনা, তার একটা মেইন বই সম্বন্ধে যখন আইডিয়া ভালো। হ্যাঁ ভাই, মানে এখানে সহজ কথা হচ্ছে তোমার প্রিপারেশন তোমাকে নিতে হবে, এবং তোমাকে তোমার চেয়ে ভালো কেউ চেনে না। এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি। তোমার নিজেকে চিনতে হবে, তুমি কীভাবে প্রিপেয়ার করলে ভালো করতে পারবা, এইটা নিজেকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে তুমি একজন এক্সপেরিয়েন্সড মানুষের হেল্প নিতে পারবো অবশ্যই। ঠিক আছে, এই জন্য কারো পদাঙ্ক একেবারে এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট অনুসরণ করার কিছু নাই। অনুসরণ করার কিছু নাই, এ হচ্ছে কথা। ঠিক আছে সিয়াম, অনেক লম্বা সময় ব্যয় করলি আমাদের কাছে। তোর আরো সময় ব্যয় করতে পারতাম ভাই, একটু কাজ আরে পড়ে ইটস গেছে, ওকে, ইটস অল রাইট। সমস্যা নেই। আমাদের সবারই ব্যস্ততা থাকে, বাট তারপরেও সময় বের করে আমি ট্রুলি এটা জাস্ট ক্যামেরার জন্য সামনে বলার জন্য বলা না, অনেক কিছু শিখলাম। চাপ কীভাবে হ্যান্ডেল করতে হয়, তোর উর্দু শায়েরির ব্যাকগ্রাউন্ড, একটা সুন্দর শায়েরি শুনাইলিও, অ্যান্ড দেন যে মেডিকেল অ্যাডমিশন নিয়ে যে কথাগুলো বললি, যে একটা প্ল্যাটফর্মের একটা ভাইয়াদের কী রেসপন্সিবিলিটি হওয়া উচিত এবং স্টুডেন্টদের কী দেখা উচিত। তো আমাদের পডকাস্টটা শেষ করার আগে তুই যদি একটু আমাদের সেকেন্ড টাইমের স্টুডেন্ট অ্যান্ড যারা এই যে খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করবে, এইচএসসি 25 আর সেকেন্ড টাইমারদের জন্য যদি কিছু দুটা কথা বলতি পরামর্শ হিসেবে। ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম, হুম, ওকে। সেকেন্ড টাইমারদের জন্য শুরুতে বলি, সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইম মানে লাস্ট টাইম মেডিকেলে, মেডিকেলে হ্যাঁ, হ্যাঁ। মেডিকেলে সেকেন্ড টাইম মানে লাস্ট টাইম, এরপরে তার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ হ্যাঁ। নাই। ওকে, আচ্ছা, তো সে সেকেন্ড টাইম আবার পরীক্ষা অ্যাপিয়ার করতে চায়, সে এই যুদ্ধে আবার নামছে। ঠিক আছে, এই যে সে আবার যুদ্ধে নামার সাহস করছে, এতেই সে আসলে জিতে গেছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম পড়াশোনা কীভাবে পড়তে হয় সে একবার পড়ে আসছে, কিন্তু ফার্স্ট টাইমে পড়ে আসছে, সেকেন্ড টাইমে সে রিভাইজ করবে। ওকে, সে রিভাইজ করবে, কোচিংয়ের যে ফ্লো আছে, সে যার মেন্টরশিপে পড়ে তার যেই ফ্লো আছে, এই ফ্লোর সাথে থেকে সে রিভাইজ করবে, পরীক্ষা দিবে, চলতে থাকবে। সেকেন্ড টাইমে গেমটা হচ্ছে মাইন্ড গেম। ঠিক আছে, সেকেন্ড টাইমে গেমটা মাইন্ড গেম। কেন ফার্স্ট টাইমের থেকে আলাদা কেন? কারণ এইটা আমার শেষ সুযোগ একই সাথে, এবং আমার কিছু মার্ক মাইনাস হবে। আগে 5 মার্ক মাইনাস হতো, এখন 3 মার্ক মাইনাস হয়। তার মানে এটা অনেক বড় একটা সুযোগ তৈরি হয়ে গেছে সেকেন্ড টাইমারদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম মানসিক যুদ্ধ, এটা সে হচ্ছে ওভারকাম করলো। দ্বিতীয় যুদ্ধ যেটা, সেটা হচ্ছে সে বারবার প্যানিকড হয়ে যায়, এইটাই তো আমার শেষ সুযোগ, পারবো কি পারবো বাবা না, মা কীভাবে ফেস করবো, সমাজকে কীভাবে ফেস করবো, কীভাবে ফেস করবো, তাই না? এবং মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশান, এটা কস্টলি একটা প্রিপারেশান। যাদের বাবা মায়ের আর্থিক সচ্ছলতা কম, তাদের জন্য কিন্তু বড় বড় বিষয় আর কি। পারবো কি পারবো না, সমাজকে কী বলবো, মুখ দেখাবো কি না করবো, এই যে ভয়, না পারার ভয়, পরিবার সমাজের এক্সপেকটেশন, এই জিনিসটার সাথে তার ফাইট করা লাগে। আমি এই জন্য বারবার বলি, সেকেন্ড টাইম আমাদের যাদের সাথে আমার কথা হয়, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার লাস্ট রিভিশন এর আগ পর্যন্ত তোমার মেন্টালিটি থাকবে যে আমার চান্স পাইতে হবে, ডু অর ডাই এট এনি কস্ট। হ্যাঁ, আবি নেই তো কবি নেই, এই মেন্টালিটি নিয়ে সে থাকবে, তার পড়তেই হবে, সে যান জীবন দিয়ে পড়ুক। কিন্তু লাস্ট রিভিশনের সময়, লাস্ট রিভিশনের ঠিক আগে তাকে রিল্যাক্সড হয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি এতদিন যা পড়ার পড়ছি, রিভাইজ দিয়ে যাব, এই কয়েকদিন পরেই আমি মেডিকেল চান্স পেয়ে যাব এমন তো না। প্লাস আমি তো বাকি 6-7টা মাস অনেক প্রিপারেশন নিছি ভালো। হ্যাঁ, আমি যা পড়ার পড়ছি, আমার মাথায় যতটুকু আছে আছে মেইনটেইন করে না, লাস্ট 3 মাসে গিয়ে স্পিড দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি না, শোনে, লাস্ট 3 মাসে গিয়ে, আমি তো বলছি শেষ 3-4 বা 5-6-7 দিনের কথা, পরীক্ষার আগে আগে নিজেকে রিল্যাক্স করে ফেলা, এই এক্সপেকটেশনের প্রেশার থেকে নিজেকে বের করে আনা। আমি যা পড়ার পড়ছি, পরীক্ষার হলে যাব, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। ঠিক আছে, জীবন আসলে থেমে থাকে না, জীবন থেমে থাকার জিনিস
আমি আমার নিজের অ্যাডমিশনের কথা বলি, আমি সেকেন্ড টাইমার না, ফার্স্ট টাইমারই যদি বলি, তাহলে পরীক্ষার আগে আমি আমার বাবাকে বলছি যে মেডিকেল না হলে ভার্সিটি আছে, ভার্সিটি না হলে ন্যাশনাল আছে, ন্যাশনাল না হলে প্রাইভেট আছে, প্রাইভেট না হলে আমার দাদার বাড়িতে হাল লাঙ্গল জোয়াল জমি আছে, আমার জীবন থেমে থাকবে না, ঠিক আছে? ঠিকই বলছিস। আমি আমি ঢাকা মেডিকেলে পড়লেও আমার জীবন চলে যাবে, আমি গ্রামে গিয়া কৃষিকাজ করলেও আমার জীবন চলে যাবে, ঠিক আছে? সো আমি প্রেশার নিব না, এক্সপেকটেশনের প্রেশার নিব না, সমাজ কি ভাববে এইসব ভাববো না, ঠান্ডা মাথায় পড়বো, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে বসবো, পরীক্ষা দিব, তাকদিরে যা আছে তাই হবে। এবং ফলাফল যদি না সূচক হয়, আমি কোনো আত্মঘাতী সিচুয়েশন সিদ্ধান্ত নিব না, কারণ জীবন চলমান, চলতে থাকবে, ঠিক আছে? হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। ফার্স্ট Okay? টাইমার এখন আসি ফার্স্ট টাইমার। ফার্স্ট টাইমাররা এসে আসলে অথৈ সমুদ্রে পড়বে, হ্যাঁ, যে কই আসলাম এত পড়াশোনা, আগে যেই সিলেবাস আমি 2 বছরে পড়ছি, ওই সিলেবাস 3 মাসে আমার পড়া লাগবে, 2-3 বার রিভিশন দেওয়া লাগবে। বেশি সমস্যায় পড়বে তারা যারা এইচএসসিতে ভালো করে পড়ে নাই। ট্রু। কিন্তু গেম তো এখানে শেষ না, তুমি এখন জোর দাও, এখন থেকেই পারবা, ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইখানে তার কাজ হলো ভালোভাবে কোচিংকে ফলো করা, মানে কোচিংকে মানে তাকে যে রুটিন দেওয়া হয়েছে, যে শিডিউল দেওয়া হয়েছে, এইটা ফলো করা, দিনের পর দিনে শেষ করা, পড়া যাতে না জমে এটা খেয়াল রাখা। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু ইনফরমেটিভ একটা এক্সাম, যার কাছে যত ইনফরমেশন আছে সে তত উপরে আছে, ঠিক আছে? এবং ইনফরমেশন শুধু পড়লেই মাথায় থাকে না, বারবার রিভাইজ করা লাগে, ব্রেনের সিনাপসিস না হলে আসলে আপনার মনে থাকবে না, ডেসিডুয়াল কর্টেক্সে পড়া ঢুকবে না, বুঝছেন না? তার মানে আমি চেষ্টা করবো বারবার রিভাইজ করা, কোচিংয়ে যে ফ্লো আছে ওই ফ্লোর সঙ্গে নিজেকে ধরে রাখা, হ্যাঁ, আল্লাহর কাছে চাওয়া, ঠিক আছে, তাহাজুদের মাধ্যমে, তাহাজুদের চোখের পানি ফেলার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যে আমার নিয়ত ঠিক আছে, আমি চিকিৎসক হয়ে আসলেই মানুষের সেবা করতে চাই, তুমি আমাকে সুযোগ দাও, আমার মধ্যে যদি কল্যাণের উৎস থাকে তাহলে তুমি আমাকে সুযোগ দাও, ঠিক আছে? তার মানে এখানে আমার কি লাগবে, এখানে প্রথমত লাগবে আমার সহি নিয়ত, বা মানে আসলে টার্গেট লাগবে যে আসলে আমি করবো, আমার পারতে হবে। সেকেন্ডটা হচ্ছে আমার গাইডলাইন লাগবে, গাইডলাইনের জন্য কোচিং আছে, মেন্টর আছে, ঠিক আছে? থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমার আত্মবিশ্বাস লাগবে। আত্মবিশ্বাস কই পাবো? সোর্স অফ ইন্সপিরেশন, সোর্স অফ সেলফ কনফিডেন্স কোথা থেকে পাবো? এটা এক একজনের এক এক রকম হতে পারে। কেউ আল্লাহর কাছ থেকে পাবে, ঠিক আছে? কেউ আল্লাহর কাছে চেয়ে পাবে যে হ্যাঁ আল্লাহ আমার সাথে আছে, আমি পারবো, ঠিক আছে? কেউ কোনো মোটিভেশনাল পার্সনের কাছ থেকে পারবে, ঠিক আছে? তার মানে আমার নিজের টার্গেট, গাইডলাইন, চেষ্টা, আল্লাহর সাহায্য, 4টা জিনিসের ফিউশন যদি আমি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জায়গা মতো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিউটিফুল ওয়ার্ডস ফ্রম ইউ সিয়াম। অনেক কম্প্রিহেন্সিভ উত্তর দিলি, সব কিছুই গুছায় সুন্দর করে দিলি। সো থ্যাঙ্কস ফর ইউর টাইম। আমাদের সাথে অনেকক্ষণ তোর নিজের বিজি স্কেডিউল থ্যাংক থেকে ইউ আমাকে আসলে আমার মতো মানুষকে এই পডকাস্টে বসানোর যোগ্য ভাবার জন্য, আর কফিটা অনেক ভালো ছিল। কফির মগটাও তো সুন্দর, তাই না? হ্যাঁ, সততার ব্র্যান্ডিং সহ। ঠিক আছে সিয়াম, আশা করি অন্য কোনো সিজনে অন্য কোনো এপিসোডে তোর সাথে আরও কথা হবে, আরও এরকম কম্প্রিহেন্সিভ ইনশাআল্লাহ ভাই। কথা হবে। ততদিনে আশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।